আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের কততম রোজা যাচ্ছে? 5 5 হয়ে গেল না? আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে শুরু কোথা থেকে? যকৃতের নিঃসরণ ও পিত্তরস। আচ্ছা, আগের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আগে যা যা আলোচনা হয়েছে বাসায় পড়তে যেয়ে কোনো সমস্যা পেয়েছো কিনা, কোনো কোশ্চেন আছে কিনা আগের টপিক সেট থাকলে বলো, বলে বলো। আছে? হ্যাঁ, রাখি পড়ছো বাসায়? আচ্ছা, আগের কোনো কোশ্চেন আছে? মিথিলা আছে কোনো? আচ্ছা, পরে বলবো তাহলে। মানে পরে মনে পড়ে গেলে বলো। তাহলে এখন দেখো যকৃতের নিঃসরণ, এখান থেকে আমরা শুরু করব। তাহলে যকৃতের নিঃসরণ পিত্তরস। তাহলে পিত্তরস সঞ্চয় করে কে, সেটার উত্তরে কিন্তু আমরা পিত্তাশয় বলবো, যকৃৎ বলবো না। হ্যাঁ, যকৃৎ তো সঞ্চয় করে না, তাই না? নিঃসরণ করে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় ভুল করে যকৃৎ দিয়ে দিও না। হ্যাঁ, সঞ্চয় করার কাজটা কিন্তু পিত্তাশয় করে, তাই না? পিত্তথলি করে। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ আছে, যেমন দেখো যে পিত্ত, এটা হলো হলদে সবুজ আঠালো তিক্ত স্বাদযুক্ত। এটা এমসিকিউ জন্য মনে রাখবা। আর এর পিএইচ কত? এর পিএইচ হলো, দেখো এটা ক্ষারীয়, তাই না? এটা তো ক্ষারীয় হবে, যেহেতু কাগজ থলিতে প্রচুর পরিমাণে অম্লীয়, তাহলে এরা ক্ষারীয় হবে, যাতে করে অম্লীয় অবস্থাটা ঠিক রাখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে আমাদের মনে রাখতে হবে যে সিস্টিক নালী কি জানো? সিস্টিক মানে সিস্ট মানে থলে, ওই যে পিত্তাশয়, তাই না? পিত্তাশয় তো একটা থলের মতো, পিত্তথলি বা পিত্তাশয়। পিত্তথলি একটা থলির মতো না? তাহলে পিত্তথলি থেকে যে নালী বের হবে তার নাম সিস্টিক নালী, তার নাম সিস্টিক নালী। আচ্ছা, এখানে আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার, এটা মনে রাখবো, ডিউডিনামে উন্মুক্ত হয়। এটা কোথায় উন্মুক্ত হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটার, ডিউডিনাম। তারপরে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি করে, এটা হচ্ছে। এখানে দেখো, এখান থেকে যে তিনটা পরীক্ষায় খুব আসছে, উপরেগুলা কিন্তু ওইভাবে আসেনি। হ্যাঁ, এই তিনটা একটু বেশি ভালো করে মুখস্থ করবো সকলে। তবে হচ্ছে সব থেকে বেশি যে তিনটা আসছে, পিত্তরঞ্জক, কোলেস্টেরল আর ফ্যাট, এই তিনটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন এবং পরীক্ষা একবার দুইবার আসছে। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই তিনটা ভালো করে মুখস্থ করবো। আর এই জন্য এই তিনটা মনে রাখার একটু টেকনিক আবিষ্কার মানে আমি বানিয়েছি, যে তোমরা একটু মনে রাখতে যেন পারো। দেখো, পিত্তরঞ্জকের দুইটা উপাদান আছে, বিলিরুবিন আর বিলিভার্ডিন, তাই না? তো মনে রাখবো, আসলে বিলিরুবিন তো আমরা আগে জেনেছি, তাই না, যে এটা হলুদ, তাই না? আর বিলিভার্ডিন কি? সবুজ, এটা তো জানো। কিন্তু আসলে নামকরণটা, এটার বাংলা হিসেবে আমরা এটা করি, কিন্তু নামকরণটা বিলিরুবিন হওয়ার ক্ষেত্রে কিন্তু কারণ হলো কি, ওই যে আমরা জানি যে আমরা যে বাইল লিখি, বাইল, তাই না? ওই বাইলের বি বি আর বলি এইভাবে কিন্তু হয়েছে রঞ্জক কথাটা। ওই যেহেতু এই পিত্তাশয়ের মধ্যেই বিলিরুবিন বিলিভার্ডিন সবই থাকে, সবকিছুতেই পিত্তাশয় পিত্তরস তৈরি হয়, বুঝছো? এই জন্য কিন্তু নামটা বিলি। দুই জায়গাতে বিলি আছে না? দুই জায়গাতে বিলি আছে কিনা? বিলি মানে ওই ওই কথাই বলছে, ওই যে বাইলের কথা বলছে, অর্থাৎ পিত্তরসের কথা বলছে। তো পিত্তরসের মধ্যে তো এইগুলা থাকে, বিলিরুবিন বিলিভার্ডিন থাকে, এইগুলা দিয়ে পিত্তরস তৈরি হয়। হ্যাঁ, পিত্তরস তৈরি হয়, ওই জন্য কিন্তু নামকরণটা হচ্ছে বিলি দিয়ে। নামকরণটা হচ্ছে বিলি দিয়ে। বিলি মানে বাইল, বুঝা গেল কি? এটা মনে রাখো নামকরণটা কেন এটা হচ্ছে। এখানে দেখো, পিত্তরঞ্জক দুইটা উপাদান পিত্তরঞ্জকের মধ্যে আছে, তাই না? দুইটা, তাহলে এর পার্সেন্টেজও মনে রাখবা 2। তবে তার আগে একটা পয়েন্ট দিয়ে দেবো, তাহলে 0.2। তাহলে পিত্তরঞ্জক কয়টা? দুইটা। তাহলে মনে রাখা সোজা, যেহেতু দুইটা, এর পার্সেন্টেজও 2, তবে তার আগে একটা পয়েন্ট। তাহলে এইভাবে কিন্তু মনে রাখা যায়, তাই কি না? যাবে না? 2 2 মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো কোলেস্টেরল মনে রাখবো কিভাবে। কোলেস্টেরলে দেখো সি আছে, তাই না? তাহলে এই যে সি, সি ইংরেজি বর্ণমালার কত নম্বর পয়েন্টে থাকে? 3 নম্বরে থাকে, তাই না? 3 এ থাকে না? তাহলে আমরা মনে রাখবো
প্রথমে অন্তত এটা মনে রাখবো 3 দিয়ে একটা কিছু হবে, তাই না? তার সাথে 8, তাহলে 0.38, তাই না? তাহলে এটা মনে রাখা যাবে কিনা? যেহেতু এই 3টা অনেকবার আসছে এই জন্য এই 3টা আমি বানিয়েছি আর কি। এরপরে ফ্যাট মনে রাখবো। দেখো ফ্যাটে ট আছে, না? ফ্যাটে কি আছে? ট আছে। ফ্যাট মানে কি? ট আছে। আর টতে কি হয়? 8 হয় না? টতে কি হয়? 8 হয় কিনা? তার মানে এটা মনে রাখবো 8, তাই না? সবগুলোতে পয়েন্ট, এটা তো মনে রাখবে। তাহলে এইভাবে কিন্তু এই 3টা খুব সহজে মনে রাখতে পারা যাবে কিনা, তাই কিনা? এই 3টাই বেশি পরীক্ষায় আসে, এই জন্য এই 3টা বেশি ভালো করে করতে হবে, ঠিক আছে? আর এটা তো জানোই যে পিত্ত লবণ কি এগুলো আসে, এগুলোর পার্সেন্টেজ কোনো কালে আসেনি, হ্যাঁ? যে তারপর অজৈব লবণ কি কি থাকে এগুলো আসছে, কিন্তু হলো পার্সেন্টেজ আসেনি, হ্যাঁ? এখান থেকে পানির পার্সেন্টও আসেনি কিন্তু, তবে এই উপাদানগুলো মনে রাখবে। তাহলে এই 3টা পার্সেন্টেজ যেটা আসছে এই 3টা খুব ভালো করে বুঝতে করতে হবে। এবার দেখো পিত্তরসের কাজ। এটা তো মোটামুটি জানোই, পিত্তরস হলো চর্বিযুক্ত খাদ্যকে ইমালসিফিকেশন করে ক্ষুদ্রগত করে, তাই না? যে ক্ষুদ্রগত অবস্থা করা, পানির সাথে মিশতে সাহায্য করা। সাবানের ফেনার মতো, সাবান যেমন লিপিড জাতীয়, তাই না? তো এরা হলো পানির সাথে যখন মিশে তখন ফেনার মতো হয় না? তো এই চর্বিগুলো এই কাজটা করে। ওই যে বলেছিলাম যে এটার আসল বাংলা অবদ্রবণ। আসল বাংলা হলো হ্যাঁ দ্রবীভূত হয় না, তো এই জন্য নাম হলো অবদ্রবণ। তাহলে কি দ্রবণ, কিন্তু হলো কেন মানে অদ্রবণ মানে কি? মানে যেটা দ্রবীভূত হয় না, যেটা দ্রবীভূত হয় না। যেমন ধরো যে সাবানের ফেনাগুলো, ওটা কিন্তু আসলে দ্রবণ হয় না কোনো, তাই না? পানির সাথে লিপিডের কণাগুলো একটু একটু থাকে কয়েকটা, হ্যাঁ, তাই না? তো এই জন্য এর নাম হলো অবদ্রবণ। এটাকে বলা হয় মানে যেটা দ্রবণ তৈরি করে না, যেটা দ্রবণ তৈরি আসলে করে না। তবে যেটা করে, আমরা যে খাই, খাওয়ার সময় লিপিড গুলা পরিপূর্ণভাবে ভাঙে না, হ্যাঁ? আমাদের ধরো পাকস্থলীতেও ভাঙে না, মুখেও ভাঙে না। এখন হচ্ছে এই লিপিড গুলাতে বড় বড় দলা, হ্যাঁ, অনেক বড় বড় দলা। ধরো যে লিপিড গুলা এরকম বড় বড় দলা, এরকম বড় বড় দলা, এভাবে ধরো চারিদিকে ঘিরে ঘিরে আছে, অনেক বড় বড় দলা এভাবে আছে। এখন এরা ধরো চারিদিকে এভাবে আছে, এইভাবে করে করে ধরো আমাদের পাকস্থলী থেকে আসছে। এখন এনজাইম বলছে যে এনজাইমের কাজ কি? লিপিডকে পরিমাপ করা। এনজাইম বলছে যে ভাই আমি এত বড় সাথে আমি পারবো না, আমাকে একটু ছোট করে দেন, এত বড় আমি পারি। হ্যাঁ, যেমন ধরো তুমি যেভাবে মুখে খাবার করো, ধরো এই খাবারটা তুমি যদি 2 বছরের বাচ্চাকে অতখানি দিয়ে দাও, তাহলে ও বলবে যে আমি এতটা খেতে পারবো না, আমাকে ছোট করে দিতে হবে, তাই কি না? তো এরকম কাহিনী হয় যে এরকম বড় আর কি লিপিড, তখন এনজাইম কাজ করতে চাচ্ছে না, এনজাইম বলছে না আমি কাজ করবো না, আগে একটু ছোট করে দাও তারপর আমি কাজ করবো। বুঝা গেল কি? এরকম যেমন ধরো দৌড় প্রতিযোগিতা হয় না, দৌড় প্রতিযোগিতায় কিন্তু ওই স্কুলে মাপা হয়, তাই না? এখন ধরো যে মনে করো ছোট, তাকে যদি বড়দের সাথে দেয়, সে বলবে না আমি পারবো না বড়দের সাথে, তাই না? আমাকে ছোটদের সাথে দেয়। ব্যাপারটা এরকম কিনা? তো তখন পিত্তাশয়ের যে পিত্তরস আছে তার মধ্যে যে লবণগুলো আছে, লবণগুলো কি করতে পারে? এর ভিতরে ভিতরে ঢুকে যেতে পারে, লবণগুলো এর ভিতরে ভিতরে ঢুকে এগুলাকে বিচ্ছিন্ন করে। এর ভিতরে ভিতরে ঢুকে কি করে? এগুলাকে খণ্ড খণ্ড করে বিচ্ছিন্ন করে ফেলে, ছোট ছোট করে ফেলে। বুঝতে পারছো? তখন এনজাইম আকৃষ্ট হয়। আর এখন তো ছোট, এবার তো আমি কাজ করতে পারবো, তখন এনজাইম আসে কাজ করে। বুঝতে পারছো? যখন ছোট ছোট হয়ে যায় তখন ফেনার মতো হয়ে যায়, পানির সাথে মিশে ফেনার মতো হয়ে যায়, এইবার তখন হচ্ছে কাজ করতে। বুঝলি ব্যাপারটা? তাহলে কাজ করতে পারছে না দেখেই তো লবণ আসছে। লবণ আসছে কেন? কাজ করতে পারছে না এনজাইম, এনজাইম চুপ করে বসে আছে, কোনো খবর নাই, বলছে না আমি পারবো না। তখন লবণ যায় ওকে ছোট করে দিলে, এবার এনজাইম বললো হ্যাঁ এবার আমি পারবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? ওই বুঝতে পারলো? আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। আচ্ছা, এবার আমরা চলে আসি তাহলে যে পিত্ত লবণ চর্বি জাতীয় লাইপেজকে সক্রিয় করে। এই তো বললাম লবণটাই তো লাইপেজকে সক্রিয় করলো, তাই না? ছোট করলো, তখন ও অ্যাক্টিভ হলো, বললো এবার পারবো, এরকম ব্যাপার। মাইসিলি মানে কি? মাইসিলি সরল বাংলা অর্থ হলো ক্ষুদ্র বল আকৃতি গঠন। মাইসিলি সরল বাংলা অর্থ হলো ক্ষুদ্র বল আকৃতি গঠন। যখন এগুলা ভেঙে দেয় তখন এরা আমার ছোট ছোট হয়, কিন্তু একটু বলের মতো হয়ে যায়, মানে কি গোল গোল হয়ে যায়, লিপিডগুলো এরকম গোল গোল হয়ে যায়, ছোট ছোট হয়, গোল গোল হয়। তখন কিন্তু এর উপরে কাজ করতে পারে, হ্যাঁ, এরকম গোল গোল হয়।
তো এই জিনিসগুলাকে বলা হয় মাইসিলি। মাইসিলি মানে ক্ষুদ্র আকৃতির বল বা ক্ষুদ্র বল আকৃতি গঠন, ক্ষুদ্র বল আকৃতি গঠন, যারা কিন্তু অন্যান্য উপাদানও বহন করে। ওই বল আকৃতি গঠন অন্যান্য উপাদানও বহন করতে পারে। আচ্ছা, তারপরে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে গুরুত্বপূর্ণ মূলত 4, 5, 7, 8 এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ। 4, 5, 7, 8 4 নম্বরে হলো পিত্ত লবণ, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটা তো আগেই আমরা মুখস্থ করেছি, তাই না? এরেক মনে রাখতে হবে, এরেক, তাই না? এরেক, এরেক ডাইরেক্ট মুখস্থ করবে, এরেক। হ্যাঁ, এটাও কিন্তু আসে পরীক্ষায়, এই জন্য মনে রাখতে হবে ডাইরেক্ট কি, এরেক চর্বিতে, তাই না? আর একটা তো পানির কথা জানতাম আমরা, ডব্লিউবিসি। আচ্ছা, তারপর হলো পিত্তরসের মিউসিন থাকে, যারা বাফার ও লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। বাফার মানে কি, যে একটা দ্রবণের সাম্য অবস্থা বজায় রাখার জন্য যে উপাদানগুলো কাজ করে এদেরকে বলা হয় বাফার। লুব্রিকেন্ট মানে তো লেখা আছে পেরিস্টালসিস, পিত্তলবণ কোলনের পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। দেখো এটা শুধু কোলনই করে না, তবে কোলনে বেশি করে, তবে ক্ষুদ্রান্তও করতে পারে। এই যে ক্ষুদ্রান্ত আছে এইখানেও করতে পারে, হ্যাঁ, কিন্তু হলো এখানে খুব কম মাত্রায় করে, এখানে অল্প করে, সব থেকে বেশি করে কোলনে। তো পেরিস্টালসিস মানে তো আমরা জেনেছি, হ্যাঁ, তাই না, সংকোচন প্রসারণ করা। তো এখন কিভাবে করে, যে এই লবণগুলা মানে লবণ যখন আসে তখন এইসব জায়গায় যদি তোমার হয়, মানে এইসব জায়গায় যদি তোমার পড়ে, তখনই এরা কি করে, সংকোচন প্রসারণ শুরু করে দেয়, বুঝতে পারছো? তখন সংকোচন প্রসারণ করে, যার জন্য কি হয়, তখন ওই যে ইয়েগুলা মানে অর্থাৎ যে মন্ডগুলা তখন সামনে আগাবে, টাইমগুলো সামনে আগাতে পারবে। হ্যাঁ বলো। আচ্ছা, বলছি যে পিত্ত লবণ, হ্যাঁ, পিত্ত লবণ শুধু কোলন বা বৃহদন্ত্রেরই যে সংকোচন প্রসারণ ঘটায় এটাও কিন্তু না, তারা কিন্তু ক্ষুদ্রান্তেরও সংকোচন প্রসারণ ঘটায়, ঠিক আছে? তবে এটা কম, বৃহদন্ত্রে বেশি, ওখানে যখন মল জমা হয় তখন খুব বেশি করে, যার জন্য আমাদের ওই যে আমাদের ছোট রুমে যাওয়া লাগে, তাই না? এই আর কি, আমরা বুঝতে পারি যে যাইতে হবে এরকম ব্যাপার, ঠিক কিন্তু। তো কিন্তু ক্ষুদ্রান্তে এই লবণগুলো দেখবা যে যাদের, এখন যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, হ্যাঁ, এখন কোন একটা বোর্ডে দেখছিলাম আসছে, হ্যাঁ, কোন একটা বোর্ডে কি, যে কারো যদি পিত্তথলি কেটে ফেলা হয় তাহলে তার কি হয়, বুঝছো? আমি জাতীয় খাবার খাইতে, কেটে তো ফেলে, আমি জাতীয় খাবার খাইতে নিষেধ করে, চর্বি তো পরিপাক করতে পারে না, চর্বি জাতীয় খাবার খাইতে নিষেধ। হ্যাঁ, চর্বি জাতীয় খাবার, আমিষ না খাইলে দেহের ক্ষয় পূরণ কেমন হবে? মাছ চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় ওদের হজম দেরিতে হয় না? হজম দেরি তো হবে, ওই যে কারণ প্রতিনিয়ত হচ্ছে পিত্তরস স্খলিত হচ্ছে, মানে বেশি পরিমাণ আসছে না, যে পরিমাণ আসা দরকার তার চেয়ে কম আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যকৃৎ পিত্তাশয়ের মধ্যে তো পিত্ত জমা করে রাখে, তাই না? এবং কোলেসিস্টোকাইনিন নামে একটা হরমোন, তাই না? ওই যে কোলে মানে আসলে পিত্তাশয়, পিত্ত সিস্টো মানে সিস্ট মানে থলে, তাই না? পিত্তরসের যে থলে, তো এইটার কাইনিন মানে কি, যে গতিশীল করা, এটাকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে। তখন অনেক গপ গপ করে পিত্তরস চলে আসে যখন দরকার, যখন আমরা চর্বি জাতীয় খাবার খাই তখন। কিন্তু যখন এটা থাকে না, তখন যকৃৎ 24 ঘন্টায় একটু করে পাঠায়, হ্যাঁ, এই একটু করে পাঠায়, কিন্তু যেটুকু দরকার সেটুকু তো আর হচ্ছে না, কারণ অল্প অল্প আসছে, তখন কিন্তু চর্বিগুলো ভালো হজম হবে না। এবং যাদের পিত্তাশয় থাকে না, তাদের আরেকটা সমস্যা হয়, তাদের একটু ডায়রিয়ার সমস্যাটা বেড়ে যায়। কারণ কি, সারাক্ষণ তোমার ওই ক্ষুদ্রান্তের মধ্যে, হ্যাঁ, ক্ষুদ্রান্তের মধ্যে লবণ জাতীয় উপাদানও আসছে, ক্ষারীয় তো আসছে, লবণ আসছে। তো লবণের কাজ কি, সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয়া, ইলেকট্রিক সিগন্যাল ইয়ে করা আর কি। লবণ কি করে, সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয়, মানে ইলেকট্রিক সিগন্যালের মতো ঘটনা ঘটে। তো যদি সারাক্ষণই সংকোচন প্রসারণ করতে থাকে, তাহলে ইয়াগুলা বেশি তাড়াতাড়ি টাইমগুলা কি বেশি দ্রুত আগাবে না, আর দ্রুত আগাবে মানেই হচ্ছে তোমার হচ্ছে তখন তার পায়খানাটা একটু বেশি হবে, ডায়রিয়া হওয়ার আশঙ্কা তার বেশি থাকবে। এই ধরনের ঘটনা, এটা যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু হয়, বুঝতে পারছো? এইগুলো ব্যাপার। তো না না, খেতে তো পারবে, সবই খেতে পারবে, খাওয়া যাবে, চর্বি জাতীয় খাবার। হ্যাঁ, ওই জন্য ডাক্তাররা একটু চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করে খেতে বলে, চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে খেতে বলে। তেল মশলা মানে তো চর্বি থাকে, তো এই জাতীয় খাবার তখন অ্যাভয়েড করে খেতে বলে, তখন তার সে সমস্যা করবে, বুঝছো? এইগুলো
এটুকু শেষ হলো। তাহলে কেটে করলে কি হয়, যেটুকু বললাম এটাই লিখবা। এই। এবার আমরা আসি অগ্ন্যাশয়ের মধ্যে। প্রথমে বলে দিলাম অগ্ন্যাশয় দেখি কার মনে আছে। তোমাদের আমি মনে রাখো আর কি, ক্লাস শেষে দিব নিয়ে আসছি আর কি। হ্যাঁ, 55 বাদে একটু বলবা। হ্যাঁ, যে দুজন পাবা সেই দুজনকে দেওয়ার পর তারপরে হচ্ছে আবার ধরবো, আবার যে আগে হাত তুলবে সে পাবে আর কি। ঠিক আছে? তো ভুল করে আবার এখনই খেয়ে নিও না, ইফতারির সময় খেও, ইফতারির পরে খেও নাকি। ইফতারির সময় বলতে প্রথমে তো আর চকলেট দিয়ে ইফতারি করবে না, তাই না? এই জন্য আর চকলেট দিয়ে ইফতারি করা হতে যাবে না, কারণ তুমি তো চকলেট তো চুষে চুষে খাবো, তাই না? ওই সময় কি ইচ্ছা করবে? এটা করবে না, তাহলে ইফতারির পরে খাবার। আচ্ছা, তো অগ্ন্যাশয় বলো দেখি ছেলেদের মধ্যে থেকে কেউ একজন যে অগ্ন্যাশয় টাইপের কিছু একটা বলেছিলেন নাকি? দাঁড়া আগে লিখতে তোমরা বলো। আমার এটা মনে আছে। অগ্ন্যাশয় নামকরণটা কেন হয়েছে অগ্ন্যাশয়? আপনি তো বলেছিলেন যে চুলার আগুনে হ্যাঁ হ্যাঁ ছাড়া না হয় আগুন। হ্যাঁ, এরকমই একটা, ঠিকই ধরেছো। অগ্ন্যাশয় মানে আগুনের আশ্রয়। তো আগুন আশ্রয় কেন? এটা হলো ফিলিংস এর ব্যাপার, যে আগুন দিয়ে তো রান্না করা হয়। তো অগ্ন্যাশয়ের মধ্যেই সব থেকে বেশি এনজাইম কিন্তু হ্যাঁ। বের হয়, তাই না? অগ্ন্যাশয় থেকে। আর ওই এনজাইম দিয়েই তো রান্না করা হচ্ছে। রান্না করা মানে কি, যে জিনিসগুলা তোমার পেস্টের মতো হয়ে যাচ্ছে, তাই না? খাবারগুলা হজম হয়ে যাচ্ছে। তো এই জন্যই আর কি, যে যেমন রান্না করার উদ্দেশ্য কিন্তু নরম করা, তাই না? তুমি যে মাংস খাচ্ছ, রান্না করা কি হয়? নরম করা হয়, যেটা আমাদের মানে মুখে নেওয়ার উপযোগী হয়। আর ওখানে কি হচ্ছে, কোষের মধ্যে যাওয়ার উপযোগী হচ্ছে, তাই ওটাও একটা রান্না। তাহলে অগ্ন্যাশয় নাম হয়েছে ওই কারণে, যে যেহেতু এইটা দিয়ে এখান থেকেই যে এনজাইম বের হয়, এটা দিয়ে রান্না করা হয়, পরিপাক হয় সব থেকে বেশি, এই জন্য এর নাম অগ্ন্যাশয়। এইভাবে হয়েছে। আর আসলে হলো প্যানক্রিয়াস ইংরেজি শব্দ, যার অর্থ প্যান মানে হলো অল, ক্রিয়াস মানে মাংস, পুরোটাই মাংস। তাহলে দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে 2 নম্বর লাইন, যে এরা দেখতে মরিচের মতো এবং হচ্ছে লম্বাটে মরিচের মতো, গোলাপি ধূসর বর্ণের, এইটুকু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। তারপরে হলো গঠন। অগ্ন্যাশয় 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা ও প্রায় 5 সেন্টিমিটার চওড়া একটি মিশ্র গ্রন্থি। এটা তো আগেই জানি যে মিশ্র গ্রন্থি, তাই না? অর্থাৎ এর মধ্যেই বহিঃকরা গ্রন্থি, এর মধ্যে অন্তঃকরা গ্রন্থি। 2 ধরনের গ্রন্থি যদি থাকে তখন তো আমরা তাকে মিশ্র গ্রন্থি বলি। এর আগে তো লিখে দিছি তোমাদের যে আরো কি কি মিশ্র গ্রন্থি আছে। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে সরাসরি উইসাং নালী, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উইসাং নালী। তো উইসাং নালীর ব্যাপারটা তো এর আগে তোমরা জেনেছো যে উইসাং নালী ব্যাপারটা কোনটা, যে বৈজ্ঞানিক নাম অনুযায়ী তো হয়েছে, তাই না? উইসাং নালী, যে এরকম কিছু আশপাশে কিছু নালী থাকে, অগ্ন্যাশয় এরকম আশপাশে কিছু নালী থাকে, তাই না? তো এই ছোট ছোট নালীগুলা, এই যে ছোট ছোট নালীগুলা বড় নালীতে যুক্ত হয়, আর এই বড় নালীর নামই হলো উইসাং নালী। তাহলে ছোট ছোট নালীগুলা যে বড় নালীতে উন্মুক্ত হয়, সেই বড় নালীটাকেই বলা হয় উইসাং নালী। বৈজ্ঞানিক আবিষ্কার করছে, তার নাম হচ্ছে, তাই না? এবং আমরা জানি যে এই নালীগুলোতেই মনে করো গ্রন্থি থাকে, এই নালীগুলোর সাথে গ্রন্থিগুলো থাকে, এইগুলো হলো নালীর সাথে থাকে, তাই এর নাম বহিঃকরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। বহিঃকরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এইভাবে করে থাকে। আর এর মাঝে মাঝে থাকে হলো অন্তঃকরা গ্রন্থি, যাদের সাথে কোনো নালীর কানেকশন নাই, তাই না? যাদের সাথে কোনো নালীর কানেকশন নাই। তাহলে নালীর কানেকশন না থাকলে অন্তঃকরা, তাই কি না? অন্তঃকরা মানে নালীর কানেকশন নাই, ঠিক না? এই এন্ডোক্রাইন বলা হয় ইংরেজিতে। হ্যাঁ, তাহলে এই হলো যে এখন উইসাং নালী তো জানলে। এখন অ্যাম্পুলা অফ ভ্যাটার তোমরা জানো যে এইটা যখন প্রান্তের কাছে ডিডোনামের কাছে যখন আসে, যখন এই ডিডোনামের এই জায়গাতে আসে, ডিডোনামের এই জায়গায় আসে, তখন কিন্তু সে স্ফীত হয়। স্ফীত হওয়ার কারণও আছে, লজিকও আছে। কারণ হলো এই এই একটা জায়গাতে কিন্তু দুইটা নালী এসে, হ্যাঁ, তাই না? একটা পিত্ত নালী আর একটা হ্যাঁ, নালী। তাহলে যেহেতু দুইটা নালী এসে এখানে মুক্ত হচ্ছে, এই কারণেই কিন্তু এই জায়গাটার না, এই জায়গাটা একটু স্ফীত হওয়া লাগবে। স্ফীত না হলে তো সমস্যা, তাই না? তাহলে এই যে এখান থেকে কিন্তু আমরা জানি এবার পিত্ত, এখান থেকে মনে করো যে এই যে পিত্ত নালীটাও এসে যুক্ত হয়। তাহলে এই জায়গাটার নাম অ্যাম্পুলা। অ্যাম্পুলা মানে স্ফীতি বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে এই যে স্ফীত হয়ে যাওয়া, কোনো নালীর প্রান্ত স্ফীত হয়ে যাবে, এটাকে অ্যাম্পুলা বলে। তো এই অ্যাম্পুলাতে
পিত্তনালীও আসে, আবার অম্লাশয় নালীও কিন্তু আসে। এবং এটা স্ফীত হয়েছে কেন? কারণ একটা জায়গাতে দুই জায়গার নালী রস ঢালছে, তাই না? তাহলে কি এটা স্ফীত করতে হবে না? নাহলে দুই জায়গায় ঢালছে, ওটা একটু বড় না করলে তো ওখানে জমবে না নাকি, এই কারণে, তাই না? আচ্ছা, তারপরে দেখো উপর থেকে কোনো কোশ্চেন হয় না, তবে এখানে মনে রাখো বহিঃকরা গ্রন্থি 99%ই হলো বহিঃকরা গ্রন্থি থেকে ক্ষরণ হয় বিভিন্ন এনজাইমে, 1% অন্তঃকরা গ্রন্থি হিসেবে ক্ষরণ হয়। এটা অন্য বইয়ে লেখা আছে। বহিঃকরা গ্রন্থি থেকে 99% ক্ষরণ হয়, আর 1% হলো অন্তঃকরা গ্রন্থি থেকে ক্ষরণ হয়। মানে বহিঃকরা গ্রন্থি থেকে এনজাইম বেশি ক্ষরণ হয়, অনেক বেশি, 99%, আর অন্তঃকরা গ্রন্থি থেকে 1%। এবার এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, স্টার চিহ্ন দিয়ে রাখতে হবে। এই চারটাই মেডিকেল অ্যাডমিশন বা বোর্ড পরীক্ষাতে খুব আসে। তো এই চারটার মনে রাখতে হবে, হ্যাঁ, যে আলফা, তাহলে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, আর হলো গামা কোষ, এই জিনিসগুলো। তো দেখো কোনটা দিয়ে কি বিস্তৃত হয় এটা মনে রাখতে হবে, হ্যাঁ, আলফা, বিটা, তারপর হলো ডেল্টা। হ্যাঁ, এগুলো তো আলোচনা করবো, আগে এটা একটু দেখো, এটা গোটাটাই মনে রাখতে হবে। তো একটু বয়ের মতো দেখতে, তাই না, আরেকটা। আচ্ছা, তাহলে এখন দেখো যে কোনটা থেকে কি নিঃসৃত হয়, এটাও কিন্তু অনেক সময় মনে থাকে না, এলোমেলো হয়ে যায়। এই জন্য আমি এটা টেকনিক বানিয়েছি যাতে করে তোমাদের মনে থাকে। যে সেটা টেকনিকটা হলো এই, জি I am SP, I am SP, তাহলে SP, তাহলে G I SP। দেখো এটাতে সবগুলা কিন্তু হরমোন মনে থাকবে, বুঝিনি এখনো, তাই না? হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, তাহলে এটা কি জি তে কি হয়? গ্লুকাগন, গ্লুকাগন লিখে নাও এটা, কারণ রেকর্ডিং খুব আসে। এটা হলো ইনসুলিন, ইনসুলিন। এসপি স্ট্যাটিন, জায়গা হলো না এখানে, তোমরা একটু লিখে নাও। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তাই না? পিপি লিখে দিলাম, তোমরা পুরাটা লেখো, তোমরা পুরাটা লেখো। হ্যাঁ, দেখো এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে যদি পারো এই টেকনিকটা, তাহলে মানে ধারাবাহিকভাবে মনে রাখতে চাইলে, হ্যাঁ, তাহলে আশা করি ভুল হবে। খালি মনে রাখবা আমি এসপি, জি, তাও আবার জি, মানে তোমাকে কেউ জিজ্ঞেস করছে, যে তুমি কি এসপি, তুমি বলছো জি আমি এসপি, বুঝতে পারছো? কেউ জিজ্ঞাসা না করলে তো জি কথাটা আসবে না। তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি এসপি, তুমি বলছো জি আমি এসপি, তাই কি না? আচ্ছা, এখন আরেকটা বিষয়, অনেক সময় পরীক্ষায় কিন্তু যে চারটা একসাথে না দিয়ে বললো যে আলফা কোষ কি নিঃসরণ করে, আলফা কোষ, তাই না? আলফা কোষ কি নিঃসরণ করে, তুমি ধরো ভুলে গেছো যে হচ্ছে যে আলফা কোষ গ্লুকাগন করে না ইনসুলিন করে, তাহলে তুমি মনে রাখবা যে আতে আগে সরে এত আগেই হয়, তাই না? আতে আগে, তাহলে আগের এখানে গ আছে, তার মানে গ্লুকাগন, মনে থাকবে, তাই কি না? একটা আরেকটার বিরোধী কিন্তু, হ্যাঁ, একটা নিঃসরণ হলে আরেকটা নিঃসরণ হবে না, বুঝলে কিনা? এটা বলো, বুঝতে পারছো ব্যাপারটা? মানে আগে কি আছে, আলফা আছে না, সরে এত আগেই হয়, তাই না? তাহলে আগে আলফা, আগে গ গ্লুকাগন, মনে থাকবে না? মানে উল্টা পাল্টা হওয়ার কোনো সুযোগ আছে? অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায়, প্যাচ লাগে যায়। এই টেকনিকগুলো একটু ফলো করলে দেখবা প্যাচ লাগবে না, তুমি উল্টা পাল্টা হবে না, তুমি মনে রাখতে পারছো, তাই কি না? তাহলে একটা মনে রাখলে পরেরগুলো তো মনে রাখবা, আর চারটা মনে রাখতে যদি তুমি মুখস্থ থাকে তাহলে তো বুঝবা যে প্রথমটা হলো জি, প্রথমটা কি জি, মানে সিরিয়ালটা মনে রাখলে, হ্যাঁ। কিন্তু এককভাবে যদি আসে তাহলেও এইভাবে মনে রাখা যায়, এককভাবে আসে। এখন এদের কাজ সম্পর্কে আমরা জানবো, কারে কি কাজ। তো এটা তো আমরা জানি, পার্সেন্টেজ গুলো কোনো কালে আসেনি আর কি, হ্যাঁ, এটি, হ্যাঁ বলো। আমি যাইনি তো স্যার এখন।
ও স্যার কোটার পার্সেন্ট বলছিলেন। হ্যাঁ আচ্ছা আলফা কোষ বিটা কোষের যে পার্সেন্ট আছে না হ্যাঁ ওই আচ্ছা বই দেখো নাই কোন বই নাই? ও আচ্ছা আচ্ছা দেখো তাহলে আলফা কোষ হলো এটা তো জানো গ্লুকাগন তাই না? স্যার হুম? আসে না। না আসে না, হরমোন ক্ষরণ করে যা রক্তে গ্লুকোজ, এটা তো আগে আমরা শিখেছি তাই না? আগের বই তো ছিলই না, আসবে কেমনে? হুম, ওই জন্য কখনো আসেনি। বিটা কোষ এটি ইনসুলিন, এটাও তো আগে থেকেই জানো, আগেই তো এটা আমরা আলোচনা করে ফেলছি। ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন, এর কাজটা কি আসলে? হ্যাঁ, সোম মানে আসলে দেহ বোঝায়, হ্যাঁ, স্ট্যাট মানে ধ্রুব রাখা, স্ট্যাট মানে ধ্রুব রাখা, সোমা মানে দেহ বোঝায়, আর স্টার্ট মানে ধ্রুব রাখা, মানে ধ্রুব রাখা, তাই না? আর ইন মানে প্রোটিন, ইন মানে প্রোটিন, এটা একটা প্রোটিন জাতীয় উপাদান। তো এদের কাজটা হলো এই, যখন গ্লুকাগন নিঃসরণ হয় তখন ইনসুলিনকে সোমাটোস্ট্যাটিন বলে এই তুই এখন চুপ থাক, এখন গ্লুকাগন বের হচ্ছে, তোর এখন বের হওয়ার দরকার নাই, এই কাজটা ও দেখভাল করে। হ্যাঁ, আবার যখন ইনসুলিন বের হতে থাকে তখন ও সোমাটোস্ট্যাটিন কি করে, গ্লুকাগন নিঃসরণকারীকে বলে, মানে আলফা কোষকে বলে তুই এখন চুপ যা, তুই এখন বের হবি না। বুঝতে পেরেছো? তো তাহলে দুইটার উপরে এ কিন্তু লিডার, দুইটা লিডার হিসেবে সোমাটোস্ট্যাটিন কাজ করে। আবার একটু বলবো, আচ্ছা, মানে হচ্ছে যে সোমাটোস্ট্যাটিন কি করে, সোমা মানে দেহ, দেহের ভারসাম্য রক্ষা করে, দেহকে ধ্রুব রাখে, মানে দেহের রক্তের যে গ্লুকোজের মাত্রা ঠিক রাখার কাজ করে। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। কিভাবে ঠিক রাখে, যে ধরো যখন গ্লুকাগনের বের হওয়া দরকার, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেছে, তাহলে গ্লাইকোজেন ভাঙতে হবে তাই না? গ্লাইকোজেন না থাকলে তো আরো আমরা জানি লিপিড প্রোটিনও ভাঙে, তো ধরো গ্লাইকোজেন ভাঙছে, ভেঙে ভেঙে তখন গ্লুকোজ বাড়াচ্ছে রক্তে, এই সময় যদি ইনসুলিন আবার কাজ করে তাহলে ঝামেলা হবে না? তখন ইনসুলিনকে অফ রেখে দেয়, বলে এই এখন কিন্তু তুই কাজ করিস না। একসাথে দুইটা কাজ করাই না আর কেউ, একটা বিরুদ্ধে কাজ করে। তো এই জন্যেই তোমার ও অফ যায়। আর যখন ইনসুলিনের দরকার হয় তখন গ্লুকাগনকে বলে এখন কিন্তু তুই খবরদার, তাহলে কি কাজ করতে পারবে? ধরো গ্লাইকোজেন বানাচ্ছে আর ও তো বানাতে দিবে না, বাধা দিবে গ্লুকাগন, তাই না? তো এই জন্যে একটা আরেকটার বিরুদ্ধে কাজ করে। তো এই জন্য সোমাটোস্ট্যাটিন দুইটার দেখভাল করে, একটা কাজ করলে আরেকটা করে না, এই আর কি। হ্যাঁ, নিয়ন্ত্রণ করে, তাই বলছে। পিপি মানে হলো ওই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তাই না? প্যানক্রিয়াস মানে তো আমরা জানি অগ্নাশয়। পলিপেপটাইড নামকরণটা হয়েছে কারণ এটা প্রোটিন না, হ্যাঁ, এটা হলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমষ্টি, কিন্তু প্রোটিন হয়নি, এই জন্য পলিপেপটাইড নাম হয়েছে। এরা কিন্তু বাইকার্বনেট আয়ন ক্ষরণ কমাতে সাহায্য করে, অর্থাৎ বেশি যদি চলে আসে সেটা দেখভাল করে। সে কি করে, বাইকার্বনেট আয়নের ক্ষরণ কমিয়ে দেয়। এটা বইয়ে লেখা নাই, অন্য বই লেখা আছে। হ্যাঁ, ক্ষরণ কমিয়ে দেয়, বাইকার্বনেট ক্ষরণ কমিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, বাইকার্বনেট আয়নের ক্ষরণ কমিয়ে দেয়। এইখানকার পলিপেপটাইড কয়টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত জানো? 36টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, মাত্র 36টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে একে প্রোটিন বলা যাবে? যাবে না। আমরা বলেছি প্রোটিন বলতে গেলে আসলে কমপক্ষে 100টা লাগবে, এই তো 36টা, তাহলে একে প্রোটিন বলা যাবে? বলা যাবে না। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড গঠন করে পলিপেপটাইড। ও ও আচ্ছা, তুমি কোশ্চেন করছো। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এখানে অগ্নাশয় রসের উপাদান, এখানে পানির পার্সেন্টেজটা আমরা পড়বো, আর হচ্ছে জৈব বস্তুর পার্সেন্টেজ, অজৈব, যদিও এটা খুব একটা আসেনি, শুধু পার্সেন্টেজটা। এবার দেখো পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, এটা তো আগেই জেনেছো। এখানে হচ্ছে যে ওই যে আগে পড়ছো আর কি যেটা, তো সেইটা ওখানে পড়লে এখানে পড়তে হবে না, আগে পড়তো না, ওইটা সেম কাজে, ওইটা পড়লে এখানে আর পড়া লাগবে না, সেম, এখানে আর কিছুই পড়তে হবে না, আগে তো পড়ছোই। ক্ষুদ্রান্ত পরিপাকের ওখানে পড়তো না, ওইটা আর এটা সেম, ওইটা পড়লে এটা আর হয়ে গেল, অটোমেটিক হয়ে গেল। বুঝা গেল কি? এই এবার আমরা সরাসরি চলে আসবো, এখান থেকে আর কোনো কিছু আসেও না, সরাসরি গ্যাস্ট্রিক গ্রন্থি। তো আমরা তো জানি গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রো মানে পেট বা পাকস্থলী, গ্যাস্ট্রো মানে পেট বা পাকস্থলী, তাহলে সেই গ্রন্থির কথা এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্বিতীয় নম্বর লাইন থেকে এমসিকিউ, মিউকাসা স্তরটি, আমরা জানি পাকস্থলীতে গাজিয়ার জন্য বলেন যে 5টা স্তর আছে, হ্যাঁ, তার মধ্যে সবথেকে ভিতরে যে স্তর তার নাম মিউকাসা, তার নিচেটা সাবমিউকাসা। তো অন্যগুলো অবশ্য লাগে না এখানে, তো
তো এখন দেখো যে মিউকাসের স্তরটি সরল স্তম্ভকার। স্তম্ভ মানে কি, মানে লম্বা লম্বা খুঁটির মতো, এপিথেলিয়াম দিয়ে আবৃত। আবরণী কোষ, এই আবরণী কোষ কিন্তু মোটামুটি 5-6 দিন পর পর নষ্ট হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। যা 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট। পিট মানে কি, গর্ত। পিট মানে গর্ত কেন জানো, যে এটা এইভাবে থাকে, মিউকাসের স্তরটা এইভাবে থাকে, এরকম। এই যে অংশটা না, এখানে তো বিভিন্ন কোষ থাকে, হ্যাঁ, তাহলে এই যে অংশগুলো, এই যে গর্তটা, এটা এই যে প্রত্যেকটা গর্ত, এই গর্তগুলোকে পিট বলা হয়। এই গর্তগুলোকে পিট বলা হয়। পিট মানে গর্ত, পিট মানে কি, গর্ত। তাহলে এই গর্তগুলো আছে, তাই বলছে যে কত। তো এটাও একটু মনে রাখো, 35 লক্ষ হয়। যদি আমরা এটা মানে মিলিয়নে না করে লক্ষে করি, তাহলে 35 লক্ষ হয়। তাহলে এটা মনে রাখতে হবে, হঠাৎ করে 35 লক্ষই দিল, হ্যাঁ, কোনটা এই। আচ্ছা, এখন দেখো এরপরে লাস্ট লাইন, একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো এখানে যে কয়েকটা গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে বলা হচ্ছে, 6টা এখানে আছে। যে একটা হলো অবজেন্টিক কোষ, এর অপর নাম প্যারাইটাল কোষ। তো প্যারাইটাল কোষের নাম আবার অবজেন্টিক কেন হলো, এর মধ্যে বিভিন্ন ধরনের কোষ আছে, হ্যাঁ। তো একটা কোষ থাকে এরকম দেখতে, কিছুটা উপরের দিকে চোখা। এই চোখার কোষটার নাম হলো অবজেন্টিক, কারণ অবজেক্ট মানে হলো ধারালো। অবজেক্ট মানে কি, ধারালো, এই জন্য এর নাম অবজেক্টিক হয়েছে, বুঝছো। মানে ওই পিটের মধ্যে কিছু কোষ আছে যাদের আগাটা কি, চোখা। তো চোখা হওয়ার কারণে এর নাম হলো অবজেন্টিক হয়েছে। আবার ওয়ালে আছে না, তাই প্যারাইটাল। এটা তো ওয়াল, আসলে এটা তো ওয়াল, তাই না। তাহলে এই ওয়ালে আছে তাই প্যারাইটাল। অবজেন্টিক নাম কেন হলো, যে অবজেক্ট মানে হলো ধারালো, আগার দিকে একটু চোখা, এই জন্য নাম হচ্ছে অবজেন্টিক, হ্যাঁ। তাহলে একই জিনিসের দুইটা নাম। তাহলে এইগুলো বুঝতে পারবা কাজগুলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপাদন করে অভ্যন্তরীণ, হ্যাঁ, ইন্ট্রিনসিক মানে অভ্যন্তরীণ উপাদান, যা এরা হলো ভিটামিন B12 শোষণ সাহায্য করে। ভিটামিন খাদ্যের মধ্যে থাকলে সেটা শোষণ করে নেয়। মিউকাস তো বুঝতে পারছো, এটা বলার নাই। আর্জেন্টাফিন কোষ, আসলে কথাটা আসছে আর্জেন্ট থেকে। আর্জেন্ট মানে সিলভার, আর আফিয়া মানে আকর্ষণ। আর্জেন্ট মানে সিলভার, আর আফিয়া মানে আকর্ষণ। সিলভার আকর্ষী কোষ, সিলভার জাতীয় উপাদান প্রতি এরা আকর্ষণ, মানে সিলভার জাতীয় উপাদানগুলা এরা শোষণ করে নেয়। তো এদেরকে বলা হয় সিলভার আকর্ষী কোষ। এরা কি করে, এরা হলো সেরোটোনিন নিঃসরণ করে। তো সেরোটোনিনের কাজ কি, পেশি না, এখানে অনেকগুলো কাজ আছে, তো তার মধ্যে সেরোটোনিন পেশি সংকোচন প্রসারণও করে। এইখানে যে কাজটা করে সেটা বলতে হবে, এরা পেশি সংকোচন প্রসারণ করার কাজ করে। দেখো জাইমোজেনিক, জাইম মানে কিন্তু আসলে এনজাইম বোঝায়, হ্যাঁ। জাইমোজেনিক কোষের কিন্তু অনেক নাম, এইটা আবার বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, অ্যাডমিশনে আসছে, এই জন্য এটা একটু মনে রাখবো। এটা 3টা নাম, এটার কয়টা নাম, 3টা নাম, 3টা নামে মনে রাখতে হবে। পেশি সংকোচন প্রসারণ করে, এখানকার ক্ষেত্রে পেশি সংকোচন প্রসারণ। সেরোটোনিন, আচ্ছা, জাইমোজেনিকের যে কতগুলো নাম দেখো, 3টা নাম। এই 3টা নাম মনে রাখার জন্য তুমি একটা শব্দ ব্যবহার করতে পারো, যেটা এটা অনেকবার আসছে, চিপ জামাই পেপসি খাই। চিপ কোষ পেপসিনোজের নাম, চিপ জামাই পেপসি খাই, চিপ জামাই পেপসি খাই। তাহলে চিপ কোষ একটা হলো, জাইমোজেনিক কোষ হলো একটা, তারপরে পেপসি মানে পেপটিক কোষ, খাই তো নাই। তাহলে 3টা, এটা চিপ জামাই পেপসি খাই, এটা মনে রাখলে মনে থাকবে না, তাই কি না। চিপ জামাই পেপসি খাই। এখন রোদে আসো তোমরা, এখন খাওয়ার কথা শুনলে একটু, তাই কি না। চিপ জামাই পেপসি খাই। চিপ হলো চিপ কোষ, জামাই হলো জাইমোজেনিক কোষ, আর হলো পেপসি হলো পেপটিক কোষ। পেপসি হলো
পেপটিক কোষ। পেপসিন ওদের নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটাই হলো পেপটিক কোষ হয়। আচ্ছা, গ্যাস্ট্রিন কোষ স্যার এই গ্যাস্ট্রিক হচ্ছে এমসিকিউ আসবে। না, এটা সিকিউ এমসিকিউ হিসেবে, এটা এমসিকিউ হিসেবে। তবে নামগুলা ক্ষয়ের জন্য আসতে পারে, যেমন হলো যে গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন কোষগুলোর নামগুলো ক্ষয়ের জন্য আসতে পারে। হ্যাঁ, আসছে একবার। 6টাই লিখে। হ্যাঁ, শুধু নাম লিখতে হবে, কাজ না, শুধু নাম। গ্যাস্ট্রিন কোষ, একে জি কোষও বলা হয়। যে এই গ্যাস্ট্রো, এটা তো আমরা জানি, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, পাকস্থলীর মধ্যে থেকে একটা হরমোন বের হয়, পাকস্থলীর অন্তঃপ্রাচীর থেকে একটা হরমোন বের হয় যার নাম হলো গ্যাস্ট্রিন হরমোন, তাই না? এই কথাটাই বলছি। অ্যান্টেরোক্রোমাফিন কোষ এরকম নাম কেন হলো? ক্রোম বলতে এই কোষটা একটু রঙিন হয় দেখতে, এই কোষটা রঙিন হয়। অ্যান্টেরন মানে পরিপাক নালী বোঝায়, অ্যান্টেরন মানে পরিপাক নালী, পাকস্থলীয় পরিপাক নালীর অংশ। তাহলে অ্যান্টেরন মানে পরিপাক নালীর রঙিন কোষ, এই জন্য এরকম নাম হয়েছে। এরা কি করে? হিস্টামিন, অ্যান্টেরন মানে পরিপাক নালী বোঝায়, অ্যান্টেরন মানে পরিপাক নালী। হিস্টামিন নিঃসরণ, হিস্টামিনের কাজ কি? সংকোচন প্রসারণ ত্বরান্বিত করা ও ইমিউন সৃষ্টি করা। ইমিউন মানে প্রতিরক্ষা কাজ করা। হিস্টামিন দুইটা কাজ করতে পারে। এরা হলো পাকস্থলীর সংকোচন প্রসারণ ঘটাতে পারে সেরোটোনিনের মতো করে। আবার কি করে? এরা হলো প্রতিরক্ষা, অর্থাৎ হলো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। স্যার অ্যান্টিহিস্টামিন খাওয়া হয় কেন? হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন খাওয়া হয় যদি হিস্টামিন আমাদের বেড়ে যায় রক্তে যদি বেড়ে যায়, তাহলে এটার ইফেক্ট হিসেবে আমাদের অ্যালার্জিক সমস্যা হয়, সেই জন্য অ্যান্টিহিস্টামিন খাওয়া হয়। তো এই জন্য অ্যান্টিহিস্টামিন একভাবে খাওয়া ঠিক না, এটা আবার অন্যান্য জীবাণুর জন্য উপকার হয়ে দাঁড়ায়। আর হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা করে, প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। ওই যে আমরা খাই না যে অ্যালাট্রল, হিস্টাসিন, এগুলো সব হলো অ্যান্টিহিস্টামিন ওষুধ। মানে যখন বেড়ে যায় তখন হচ্ছে আমরা খাই, বেশি বেড়ে গেলে। কিন্তু একভাবে খাচ্ছ, তোমার বাড়িও নেই, খাইয়ে যাচ্ছ, তাহলে তোমার অন্যান্য জীবাণু দ্বারা তুমি আক্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, গ্রহণ ধরে হচ্ছে কিছু রাসায়নিক উপাদান থাকে ওষুধের মধ্যে। ওই রাসায়নিক উপাদান আমাদের ঘুম আসে কখন জানো? আমাদের হচ্ছে একটা হরমোন আছে, হ্যাঁ, তো এই হরমোনটা চাই এখনই কি বললেন? এখনই তো আমাদের ঘুম ধরে কেন? তাই না? ও আচ্ছা, হ্যাঁ হরমোনের জন্য অবশ্যই। হ্যাঁ, তো ওই হরমোনটা যতক্ষণ নিঃসরণ হয় ততক্ষণ আমরা জেগে থাকি। আর নিঃসরণ বন্ধ হয়ে গেলে হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন করে কি? ওই হরমোনের নিঃসরণ, ওই হরমোনকে আটকায় দেয়, মানে কি ওকে নিঃসরণ হতে দিতে চায় না, তখন আমাদের ঘুম চলে আসে। না, হ্যাঁ, এই যে যখন অল্প অল্প নিঃসরণ হয় তখন আমরা তন্দ্রা, অল্প অল্প নিঃসরণ হয় তখন তন্দ্রা, মানে কি কিছুটা ঘুমন্ত কিছুটা অঘুমন্ত এরকম একটা অবস্থা, তাই না? যে তন্দ্রা আসে, বুঝছো? তোমার যখন ঝিমানি আসে পড়তে পড়তে ঝিমাচ্ছ, এরকম করো না, তাই কি না? এটা কিন্তু মুরগিরাও করে, আমি দেখছি মুরগিরাও করে। আমি এরকম করি না, অল্প যে হয়তো মুরগিরা দেখছি যে মানে অসুস্থ হলে দিনের বেলা মুরগিরা পড়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি উঠে। আচ্ছা, এখন এই 6টা মনে রাখার একটা ছন্দ বানিয়েছি, সেটা দেখো। মানে যেহেতু এটা ক্ষয়ের জন্য নামগুলা আসে, হ্যাঁ, তো এই জন্য এটা মনে রাখার ছন্দ বানিয়েছি। মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ছন্দ বানিয়েছে তোমাদের মনে থাকে, সেই জন্য। ছন্দটা দেখো, ছন্দটা হলো অমি আর্জেন্টিনা, অমি আর্জেন্টিনা, গায়ের জন্য অমি আর্জেন্টিনা যা গায়ের জলি। মানে অমি নামেও কোনো একটা ছেলেকে বলা হচ্ছে, তুই তো আর্জেন্টিনার এত সাপোর্টার, হ্যাঁ, তাহলে যা গায়ের জোরে যা, দেখি কেমন পারিস, এরকম আর কি। হ্যাঁ, দেখো প্রত্যেকটা মিলবে কিনা। তাহলে অমি অর্জেন্টিক কোষ হলো না, তারপরে কি মধ্যে কি মিউকাস কোষ, আর্জেন্টাভিন কোষ আর্জেন্টিনা, যাতে কি জাইগোনিক কোষ, গায়ের কি গাতে কি হয় গ্যাস্ট্রিন কোষ, গায়ের এ আসছে না, গায়ের ওই এ তে অ্যান্টেরোক্রোমাফিন কোষ। মিলছে না? মিলছে। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসের উপাদান, এখানেও আমাদের শুধুমাত্র এখানকার পানি পরিমাণ আর অজৈব উপাদান কত %, জৈব উপাদান কত %, ভিতরের গুলো আসতে দেখা যায়নি। হ্যাঁ,
গ্যাস্ট্রিক জুসের কাজ এটা হ্যাঁ, গ্যাস্ট্রিক জুসের কাজ এটা তো জানোই আগে থেকে। এটা ক্ষয়ের জন্য আসতে পারে, 3টা পড়বা, যেগুলো উপরে 3টা পড়বা তাহলে হবে। এবার আন্তিক গ্রন্থি কত বাজলো? ও যেটা কাজ যেটা সেটা ক্ষয়ের জন্য, বলো তো কত বাজছে? 3টা 53 হচ্ছে। আচ্ছা, তাহলে এই পৃষ্ঠা শেষ করি। দেখো আন্তিক গ্রন্থির মধ্যে আবার যে ধরনের গ্রন্থিগুলো আছে এরা সবাই কিন্তু এককোষী গ্রন্থি। এই গ্রন্থিগুলা নামগুলা মনে রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য আসে। হ্যাঁ, তাহলে নামগুলো মনে রাখার ছন্দলিপি তাহলে বুঝে ফেলবা। দেখো ব্রাশ পাগলি, ব্রাশ পাগলি এটা মনে রাখলে দেখো এখানে সবগুলো মনে থাকবে। ব্রাশে হলো রোনার গ্রন্থি, সবগুলো আছে দেখাচ্ছি দাও। ব্রাশ কোষ বলা হয়, মানে যে কোষের সাথে ব্রাশের মতো কিছু কাটা কাটা মতো অংশ থাকে ওইটাকে ব্রাশ কোষ বলা হয়। ব্রোনার গ্রন্থি, হ্যাঁ ব্রোনার গ্রন্থি। ব্রাশ পাগলি, তাই না? পিতে কি পেনেট, পিতে হলো পেনেট কোষ, পেনেট। এই আন্তিক গ্রন্থি বলছি কিন্তু, হ্যাঁ এতে আর্ডেন্টাফিন, আর্ডেন্টাফিন দেখছো? এখানে একটা কথা মনে রাখবা, ওই যে আর্ডেন্টাফিন কোষ কি করে? সেরোটোনিন ক্ষরণ করে না? সেরোটোনিন। এখানে একটা বিষয় মনে রাখতে পারো যে আর্জেন্টিনা সেরা, এই যে সেরো আছে না, তার মানে আর্জেন্টিনা সেরা। এটাতে কিন্তু আর্জেন্টাফিন কোষ যে সেরোটোনিন ক্ষরণ করে এটা মনে রাখতে পারো, আর্জেন্টিনা সেরা, তাই না? মিলছে না? আর্জেন্টিনা সেরা। তো যারা আবার ব্রাজিল সাপোর্টার তাদের মন খারাপ হবে, আর্জেন্টিনা সেরা সেরা, তারা এটা বলতে পারো আর্জেন্টিনা সিরা, মানে কি সিরা মানে খারাপ কিছু আর কি। হ্যাঁ, তাহলে দুই ভাবে মনে রাখতে পারো। তারপর হলো গবলেট কোষ, জিতে হলো গবলেট কোষ, গবলেট। আর লিভার কোন হলো কিনা? এগুলো হলো নামগুলা এমসিকিউর জন্য। হ্যাঁ, এগুলো শুধু নাম। এগুলো অবশ্য ওই যে লিভার কোন এটা বৈজ্ঞানিক নাম, জার্মানির একজন বিজ্ঞানী ন্যাথানিয়াল লিভার কোন। আর হচ্ছে ব্রোনার হলো জোহান কনবার্ট ব্রোনার, ইনি হলো সুইডেনের একজন বিজ্ঞানী। এটা বৈজ্ঞানিকের নাম অনুযায়ী দুইটা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে একটা শব্দ আছে দেখো, আন্তিক রস বা সাক্কাস অ্যান্টারিকাস। সাক্কাসের বাংলা অর্থ হলো খরিত তরল। সাক্কাসের বাংলা অর্থ কি? খরিত তরল। সাক্কাসের বাংলা অর্থ হলো খরিত তরল। না, এটা এমসিকিউ। আন্তিক রস, আন্তিক গ্রন্থির গোটাটাই এমসিকিউ। মানে যেমন ধর কোনটি আন্তিক গ্রন্থির কোষ নয় বা কোষ, অবশ্য নয় গুলো মেডিকেল অ্যাডমিশন একটু নেগেটিভ কোশ্চেন হয়। তাহলে আজকে এটুকু পর্যন্তই। এখন আমরা হচ্ছে যে পড়াগুলো একটু ধরবো আর আগের পুরস্কারটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আজকে প্রথমে ছেলেদের দিকে সবার আগে যে হাত তুলবা, হ্যাঁ দ্বিতীয় পেরে দাও, তাহলে ডবল পাবা। মানে আগের পাইছিলাম, মানে আগের বাকি আর এখনকার সেটা সব ডবল পাবা আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথমে ছেলেরা বলবা, যে পারবে সবার আগে হাত তুলতে হবে। সবাই পারা উচিত, সবার চেষ্টা করবা, হ্যাঁ যাতে ইত্যাদিতে একটা আইটেম বেশি হয়, তাই কি না? ছেলেরা বলবা যে আলফা কোষ থেকে কোনটি ক্ষরণ হয়? হাত তুলো। তুমি আগে হাত তুলছো, বলো। হ্যাঁ, এবার মেয়েরা বলবা, এবার মেয়েরা বলবা। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে এবার মেয়েদের মধ্যে থেকে সবার আগে হাত তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডেল্টা কোষ। হ্যাঁ, তুই আগে হাত তুলছে, সবার আগে হাত তুলতে হবে।
ইব্রাহিম গত দিনেরটা। বাহ, সুন্দর তো, সবাই হচ্ছে ক্যাশ নিতে পারো সুন্দরভাবে দেখলাম, তাই না? আচ্ছা, তো তোমাদের কি মানে বুঝতে হচ্ছে সমস্যা হচ্ছে না তো? পড়তে ভালো লাগছে তো? বুঝতে এটা পারছো? আসলে মজা লাগছে বলতে। হ্যাঁ, বুঝে বুঝে পড়বা সবকিছু, তাহলে দেখবা মজা লাগবে, তাই কি না? এবং ভুলবাও না। টেকনিকগুলো কিন্তু খাতায় নোট করতে হবে, এবং টেকনিকগুলো প্রয়োজন হলে বই নোট করতে হবে, যাতে করে তোমার মনে থাকে। তাহলে আজকে খাতা খুলি না স্যার, বই ভালো। খাতা খোলা হয় না।